সোমনাথ আচার্যের লেখা রক্তগড়ের ভয়ঙ্কর গল্পটির সাধারণ সহবত বলে অপ্রাপ্তবয়স্কদের কখনো নাকি বড়দের আলোচনার মাঝে বসতে নেই। কিন্তু শিবনাথ সামন্ত লেনে আমাদের শতাব্দী প্রাচীন শরিকি বাড়ির ছাদে যদি ইদানিং কোনো রবিবারের বিকেলে পদধূলি দেন, তবে ওপরের ধারণাটা 1 মিনিটে বদলে যেতে পারত। এই নিয়মটা স্বাভাবিকভাবেই 1 মাস আগে অবধি ছিল না। তবে কালী পুজোর পরপরই আমাদের একতলার একেবারে কোনার ঘরটার ভাড়াটে ব্রজদাদু মানে ব্রজকিশোর সান্যালের আগমনের পরই সহবতের সেই অচলায়তন ভেঙে গেল। লোকটার বয়স আন্দাজ 65 কি 70। মাথায় রোদ ঠিকরে পড়া চকচকে টাক আর প্লাস পাওয়ারের চশমার কাঁচের পিছনে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ দুটো ওর গভীর প্রজ্ঞাকে আড়াল করতে যেন অসমর্থ হয়। বয়স হলেও শরীর নুব্জ হয়নি মোটেই, বরং দীর্ঘক্ষণ বসে বসে গল্প বলার পরেও ওকে সামান্য ঝুঁকে পড়তেও দেখিনি। সেদিন রবিবারের দুপুরে খেয়ে নিয়ে আমরা মানে আমি ও আমার বড় দাদু আর মেজো দাদুর 4 নাতি নাতনি জটাইদা, শুভদা, পিকু আর মিঠু মিলে আমাদের বিশাল ছাদের এক কোণে বসে ব্যবসায়ী খেয়েছিলাম। তাই হারার মুখে আমাদের সবার ছোট বোন মিঠু যখন সবে শুভদাকে নিজের দান সারেন্ডার করছে, ঠিক তক্ষুনি বড় দাদুর হাঁক এলো। ছাদে অদূরে বসে আমার বড় দাদু পাশের বাড়ির অখিল দাদু ও বিমল দাদুকে নিয়ে শীতের দুপুরের রোদ পোহাতে পোহাতে আড্ডা দিচ্ছিল আমাদের ছাদে আসার আগে থেকে। এখন দেখি ব্রজ দাদুও তাদের মাঝে এসে বসেছে। হাঁক শুনে সদল বলে দাদুদের কাছে যেতেই বড় দাদু বলল, গল্প শুনবি তো বসে পড়, ব্রজদা আজ আমাদের সবাইকে গল্প শোনাবেন বলেছেন। বড় দাদুর কথায় আদেশের সুর ছিল নাকি ব্রজ দাদুর চোখের চাহনির মধ্যে কোনো এক ইচ্ছে পূরণের স্বাদ অনুভব করলাম কে জানে। সেই অজ্ঞাত টানে ঝপাঝপ আমরা গোল করে ঘিরে বসতেই ব্রজদাদু বলল, রক্তগড়ের নাম বোধহয় কেউ শোনোনি এখানে, তাই না? দাদুদের সকলকে একসঙ্গে মাথা দুলিয়ে না বলতে দেখে আমরাও যথারীতি তাদের অনুকরণ করলাম। আর বুঝলাম এরই মধ্যে ভদ্রলোক উপস্থিত প্রবীণ বন্ধুবর্গকে আপনি থেকে তুমিতে নামিয়ে ফেলেছে। ব্রজদাদু আমাদের প্রত্যুত্তরে বিশেষ হতাশ না হয়ে আবার বলতে শুরু করল, আমি তখন সদ্য একটা বেসরকারি অফিসের চাকরিতে ইস্তফা দিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছি। হাতে কাজবাজ নেই, উল্টে বরার জোরে একখানা লটারি জিতে বেশ কিছু টাকাও হাতে খচখচ করছে। তখন একা চালচুলোহীন মানুষ, এই মোটা টাকা নিয়ে কোথায় কীভাবে সাময়িক অবসর যাপন করা যায় ভাবছি। ঠিক এমন সময় ওই আপিসেরই অন্তরঙ্গ এক বন্ধু একটা মোক্ষম উপায় করে দিলেন আমাকে। রক্তগড়ের ঠিকানা ধরিয়ে দিয়ে বললে, ভাই কিশোর, যেমনটা আশা করছো হয়তো তেমনটাই পাবে। ওখানে ইছামতির কুলে আমার পৈতৃক বাড়িটা অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন। ভয় হয় জবরদখল হয়ে যায় বুঝি। তুমি বরং নিজের মতো করে যতদিন খুশি ওখানে গিয়ে থাকো। আমি চেষ্টা করে দেখি নতুন করে বাড়িটা বিক্রির ব্যবস্থা করা যায় কিনা। এ যেন হাতে পূর্ণিমার গোটা চাঁদটাই পেয়ে যাওয়ার জোগাড়। এমন ভালো সুযোগ মোটেই ছাড়ার নয়। কাজেই সামান্য তল্পিতল্পা গুছিয়ে এরকমই শীতকালের এক সকালে চড়ে বসলাম হাসনাবাদের ট্রেনে। টাকি থেকে আরও বেশ অনেকটা পথ ভ্যান রিক্সার পর হেঁটে গিয়ে তবে গিয়ে আদি বটতলা ছাড়িয়ে পরে রক্তগড়ের মাঠ। বিশাল সে মাঠ বুঝি আমাদের কলকাতার গড়ের মাঠ এঁটে যাবে এমনি তার আয়তন। সেই মাঠের সীমানা নির্দেশ করছে বুড়িরোবার খাল, আর সেই খালের ওপর হাবুমণ্ডলের পোল পেরিয়ে তবে রক্তগড় গ্রাম। গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ওই ব্রিটিশ আমলের চওড়া কাঠের সেতু। তবে গ্রামের বাড়িতে পৌঁছে দেখলাম আপিসের বন্ধু যেমনটা বলেছিল মোটেও তেমন নদীর গাঁ ঘেঁষে নয় বাড়িটা, বরং ইছামতির অবস্থান রক্তগড় গ্রামের পিছনে আরও প্রায় 1 মাইল ব্যাপী ছড়িয়ে থাকা ঘন জঙ্গলের পর। বেশ বুঝলাম থাকতে দেওয়ার আছিলায় বন্ধু আমাকে তার পৈতৃক বাড়ির বিনে পয়সার কেয়ারটেকার নিযুক্ত করেছে। যাকে তাতে দুঃখ নেই মোটে, কেননা শহরের ইট পাথরের জঙ্গলে হাঁপিয়ে উঠে এমন বাস্তবিক জঙ্গলের সান্নিধ্যে থাকা বড়ই সুখকর। আর বিনে পয়সায় নিজেও যখন বন্ধুর বাড়িতে থাকছি তার পরিবর্তে এইটুকু মেনে নেওয়াই যায়। গ্রাম থেকে অনেকটা দূরে সীমান্তরক্ষীদের ক্যাম্প। যখনকার কথা বলছি তখনও ইছামতির ওপাশে আজকের বাংলাদেশের জন্ম হয়নি। তখন পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান। আবদ্ধ শহর থেকে অনেকদিন পর এমন খোলা আকাশের নিচে এসে পড়ায় আপনা থেকেই মনটা ভালো হয়ে গেল। তবে কতদিন এখানে মন বসাতে পারবো তা একেবারেই জানা ছিল না। বাউন্ডুলে মানুষ, বুঝতেই পারছো। ছোটবেলায় আমার মাও বলতেন আমার পায়ের তলায় সর্ষে আছে, এক জায়গায় মন বেশি দিন টিকবে না। ছোট হলেও গ্রামের পরিবেশটা বেশ ভালো। হাবুমণ্ডলের পোলের ওপর উঁচু কাঁচা রাস্তার বাঁকে রয়েছে টিনের ছাউনি দেওয়া একটা প্রাথমিক স্কুল, তার পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র। পরে জেনেছি রোববার করে বারাসাত থেকে এক বড় ডাক্তারবাবু ওখানে এসে চিকিৎসা করে যান। গাছগাছালির ছায়া ভরা গ্রামের পথে ঢুকে এক ছোকরাকে ডেকে বলতেই সে আমাকে আমার গন্তব্য পর্যন্ত এগিয়ে দিয়ে আবার দৌড় লাগালো বন্ধুদের সঙ্গে গুলি খেলার আসরে। তখন দুপুর হয়ে এসেছে।
মাথার ওপর সূর্য আর পেটের ভিতরের আগুন নিয়ে সামনের পলেস্তরাহীন শক্ত টিনের ছাদ দেওয়া একতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে একটু বিরক্তই হলাম। দীর্ঘদিনের অনাদরে বাড়ির উঠোনে জন্মে রয়েছে আগাছা আর গুণ্ডলতার ঝোপ। এগুলো পরিষ্কার করাও আমার দায় এখন। আর তাছাড়া দূর থেকে বুঝেছি ঘরের দাওয়ার 2.5-3 হাত উঁচু দেওয়ালটার আড়ালে কোনো একটা প্রাণী যেন ঘাপটি মেরে আছে। প্রতিবেশীদের ঘরগুলো অনেকটাই দূরে দূরে। তার উপর ঘরে ঢোকার আগেই তাদের যাতে বিব্রত না করতে হয় সেই বুঝে শিয়ালদা থেকে শুকনো খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়েছিলাম। কাজেই হাঁক ডাক না করে একাই এগিয়ে গিয়ে বেশ অবাকই হলাম। দেখি এই ভর দুপুরে দাওয়ার কোণে বসে একটা একতারার গায়ে পরম মমতায় হাত বোলাতে বোলাতে কি যেন বিড়বিড় করছে আলখাল্লা করা একটা লোক। মুখ ভর্তি সাদা কালো দাঁড়ি গোফের জঙ্গল, মাথার চুলও ঝাঁকড়া। আমার দেখি লোকটা ভ্রু কুচকে বললে, এক কেরে তুই? বললাম, এ বাড়িতে থাকতে এসেছি, তা তুমি কে? লোকটা বললে, আমারে চিনস না? তারপর আবার কি চিন্তা করে বললে, আমি মির্জা, লোকে আমারে মির্জা ফকির কয়, গান শুনবি? বললাম, শুনবো ক্ষণ। বলি, তুমি কি এখানেই থাকো? হ, এখানেই থাকি। তোর কোনো আপত্তি আছে? থাকলে কইস, তৈলা দাম। একটু খ্যাপাটে হলো, বড় স্পষ্টবাদী মানুষ তো। তবে যেটুকু বুঝলাম লোকটা বদ্ধ উন্মাদ নয় মোটেও। পোশাক আশাক পুরনো হলো, নোংরা কিংবা অগোছালোও নয়। অদ্ভুত একটা পরিপাটি ভাব আছে লোকটার মধ্যে। দেখি বেশ মায়াই হলো এবার। এই শীতকালের রাতগুলো তো এখানেই থাকে না। না জানি কি ভয়ানক কষ্ট সহ্য হয় এই খোলা দাওয়ায়। বললাম, কোথাও যেতে বলছি না তোমায়, তুমি নিশ্চিন্তে থাকো এখানে। কথাটা বলে তালা খুলতে লাগলো। ঘরের ভিতরটা বহুদিনের জমাট বাঁধা অন্ধকার আর সাথে গুমুট গন্ধ। সবকটা জানলা খুলে দিয়ে বহুদিনের বদ্ধ বাতাস মুক্ত করে দিলাম। বাড়ির উত্তর পাশে একখানা পাতকুয়ো আছে। ঠিক করলাম আপাতত খিদের জ্বালা মিটিয়ে নিয়ে তারপর সাধ্যমতো ঝাড়পোছ ধোয়া মোছা করে জায়গাটা বাসযোগ্য করে তুলতে হবে। ব্যাগ থেকে শুকনো খাবারগুলো কিছুটা দাওয়ায় ফকিরের জন্য দিতে গিয়ে দেখলাম লোকটা ততক্ষণে কোথাও চুলানো চলে গেছে। এরপর মাস দুয়েকের মধ্যেই কখন জানি রক্ত করে আপন মানুষ হয়ে উঠলাম। গ্রামের জাত ধর্ম নির্বিশেষে মানুষজন এতটাই মিলেমিশে থাকে, এখানে যে কোশমিনকালেও এদের মধ্যে কোনো ঝুটঝামেলা হয়েছে কিনা সন্দেহ হয়। শহুরে শিক্ষিত মানুষ বলে বেশ খাতির যত্ন পেতে লাগলাম। সেই সূত্রে গ্রামের জনাচারেক মেধাবী ছাত্রের সঙ্গে পাশের গ্রাম বিজলিপুরের 5 জন ছাত্র জুটিয়ে নিয়ে শুরু করলাম টিউশনি। তখনকার দিনে কতই বা উপার্জন হয় এতে। তবুও ছেলেগুলোর সাথে তাদের পরিবারেরও আগ্রহ দেখে আমি ভীষণ উৎসাহে নেমে পড়লাম। আরও একটা বিশেষ কারণে পরিচিতির একটা জায়গা পেলাম, তা হলো আমার হোমিওপ্যাথি আর আয়ুর্বেদের বিদ্যা। শখের পুঁথি পড়া জ্ঞান দিয়ে বুড়ো বুড়িদের বাতের যন্ত্রণা, অম্লশূল, হজমের গণ্ডগোল এসবের মতো ছোটোখাটো সমস্যার কম বেশি নিরাময় করার আড়ালে কিংবা প্রকাশ্যে কুব্রেজ মশাই, ব্রজ ডাক্তার জাতীয় সম্ভাষণগুলো কানে আসতো। বলাই বাহুল্য, এতে মনে মনে বেশ একটা গর্ববোধ হতো। নিত্যদিন ভরে উঠে টিউশনিগুলো সেরে এসে বিশেষ কোনো কাজ হাতে না থাকতো না সারাদিন। তখন মাঝে মাঝে মির্জা ফকিরের গান শোনার সৌভাগ্য হতো। ভারী আজব ছিল সে, কিন্তু সেই রকম তাঁর কণ্ঠে লালন গীতির বাউল সুরে বিভোর হয়ে রেশ কাটতে সময় লাগতো বেশ। বিনয় করে পাশের ঘরটা খুলে দিয়েছিলাম মুর্জন, কিন্তু লোকটা কখন থাকতো, কখন আবার দিন দুই উধাবর কোথায় চলে যেত কে জানে। সন্ধ্যাবেলায় গ্রামের কিছু জোয়ান বুড়োদের একটা আসর বসত মোড়ল কানু ঘোষের বৈঠকখানায়। শীতল পাটি বিছিয়ে প্রবীণরা হুঁকোয় টান দিতে দিতে শুরু করতো নানা আলোচনা। আমার কেনা সে সময়কার একখানা রেডিও চালিয়ে দিয়ে আকাশবাণীর বলা দেশ বিদেশের নানা খবর কান পেতে মন দিয়ে শুনতো সকলে মিলে। কখনো বা চলতো ছবির গান। নামটা ছাড়া বাকি সব কিছুই যেন আমার মনের মতো ছিল রক্ত করে। কিন্তু সেই বছর চৈত্রের সময় ওপার বাংলার বুকে শুরু হলো তুমুল অশান্তি, যার আঁচ কিছুটা হলেও এসে পৌঁছলো ইছামতি পেরিয়ে এ পশ্চিম বাংলাতেও। মার্চের শেষ দিকে এক সন্ধ্যায় মোড়লের বাড়ির আড্ডায় বসে বেতার বার্তায় শুনলাম ওপার বাংলার বুকে শুরু হয়েছে ভয়ানক এক সংগ্রাম। পশ্চিম পাকিস্তানের প্রভুত্বের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গর্জে উঠেছে সীমান্তের অপর পারে বাঙালিরা। বিপক্ষে চলেছে শাসক শ্রেণীর দমন অভিযান, যার নাম অপারেশন সার্চলাইট। ক্রমে তা হিংসাত্মক আকার ধারণ করে রক্তগঙ্গা বইয়ে চলেছে স্বাধীনতাকামী জাতিটার। গ্রামের মধ্যে মাঝে মাঝে অচেনা কতগুলো অসহায় মুখ চোখে পড়তে লাগলো। তারা সব নদী পার করে এদিকে চলে আসা ছিন্নমূল বাস্তুহারা। এর 1 মাসের মধ্যেই বিজলিপুরের দিকে একটা রিফিউজি ক্যাম্প গড়ে উঠল অনেকটা জায়গা জুড়ে। জ্যৈষ্ঠের এক বিকেলে চুপ করে ঘরে বসে পড়ছিলাম। সেদিন সকাল থেকে আকাশের মুখ বেজায় গোমরা, গাছের পাতার নিস্তব্ধতায় ঝড়ের পূর্বাভাস। এমন সময় সন্ধ্যার কিছু আগে ঘরের দরজায় টোকা পড়ল। প্রথমটা ভাবলাম প্রকৃতির অবস্থা বেগতিক বুঝে ফকির সাহেব বোধহয় আবার ফিরে এসেছে, কিন্তু না, দরজা খুলতেই বেশ চমকে গেলাম। দেখি দুটো 20-22 বছরের ছেলে
গভীর ক্লান্ত ও বিপর্যস্ত অবস্থায় এসে দাঁড়িয়ে রয়েছে। দুজনেরই কোমরে গোঁজা রয়েছে রিভলভার, আর একজনের বাঁক নিয়ে কিছুটা ওপরে শক্ত করে বাঁধা কাপড়ের গিট ভিজে আছে রক্তে। যন্ত্রণায় প্রায় বেহুশ সে ছেলেটা। আমি কিছু জিজ্ঞেস করার আগেই দ্বিতীয় ছেলেটা বলল, আমরা চোর ডাকাত নই, আমরা মুক্তিযোদ্ধা, দয়া করিয়া আমাকে একটু আশ্রয় দেন, রাত বাড়লেই আমাকে যাইতে হইব। তাড়াতাড়ি ওদের দুজনকে ঘরে নিয়ে এসে বসতে দিলাম। জল খেয়ে কিছুটা স্বাভাবিক হয়ে ওরা জানালো ওরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মুক্তিবাহিনীতে যোগ দিয়ে সাতক্ষীরায় লড়াই করছিল। আহত হয়েও পাক সেনার ঘেরাটোপ থেকে অতি কষ্টে পালিয়ে উপায় না দেখে এদিকে আসতে বাধ্য হয়েছে ওরা। কিন্তু রাতের মধ্যে আবার বেরোতে হবে, যশোরে গিয়ে দলের কোনো জরুরি একটা খবর পৌঁছে দিতে হবে। দেখি বড় কষ্ট লাগলো। আহত ছেলেটার নাম ফিরোজ। ওকে মলম পট্টি করে দিয়ে ওর আর ওর বন্ধুর কাদেরের জন্য সামান্য ভাত তরকারি করে দিলাম। মুখে ওদের দিন কয়েকের অভুক্তির ছাপ, কিন্তু ওইটুকু সামান্য খাবারে কি পরিতৃপ্তির সুখ ছিল দুটোর মুখে। বাইরের গুমট আকাশ ততক্ষণে বৃষ্টি হয়ে ভীষণ রূপে ভেঙে পড়েছে রক্তগড়ের মাটিতে, আর তার আগে বয়ে গেছে একচোট জোরালো ঝড়। দুই বন্ধু ঝড় বাদলা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল প্রথমটা, কিন্তু ওদের দৃঢ় প্রত্যয়ী কঠিন চোয়াল বলে দিচ্ছিল সেই রাতে যে কোনোভাবেই ওরা ইচ্ছামতিতে ভাসবেই। রাত 8টার কিছু পরে ওরা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সঙ্গে কিছু খাবার আর ওষুধ দিয়ে দিলাম ওদের সঙ্গে। বাড়ির পিছনে জঙ্গলের পথে অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে কৃতজ্ঞতা স্বরূপ অভিবাদন জানিয়ে তারা বলে গেল, জয় বাংলা। বৃষ্টি তখনও পড়ে চলেছে ফোঁটা ফোঁটা। না জানি এর মধ্যে অসুস্থ শরীরে কিভাবে আধা মাইল জঙ্গলের পথ পেরিয়ে রুইতে যাবে ওরা। এসব ভাবতে ভাবতে বিছানায় গিয়ে উঠলাম। গুমট গরমের পর ঠান্ডা আবহাওয়া পেয়ে একরকম আলস্য গ্রাস করে বসল। চোখ বন্ধ করে ঝিমুনি ভাব আসছিল, কিন্তু বিচিত্র একটা শব্দে তরাক করে উঠে বসতেই হলো। এই শব্দ আমার অচেনা নয়, আবার এই গ্রামে ওই শব্দটার অস্তিত্ব থাকার কথাও নয়। কান খাড়া করে শুনলাম। উত্তরের জানলার ঠিক বাইরেই পাতকুয়োটার দিক থেকে জমে থাকা জল কাদার ওপর ঘন ঘন আছড়ে পড়া একজোড়া পায়ের শব্দ আসছে, তবে মোটেও তা মানুষের পা নয়। খুঁড়ে লোহার নাল লাগানো পায়ে ঘোড়ারা পা ছুড়লে যেমন শব্দ হয়, এও ঠিক তেমন। নিজের অভিজ্ঞতায় জানা এই শব্দ চিনতে ভুল হওয়ার কথা নয় আমার। আরও কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বার দুই সেই শব্দ কানে এলো। তারপর সবকটা পায়ে শব্দ তুলে জঙ্গলের দিকে চলে গেল সেই অদেখা ঘোড়াটা। পরদিন সবে ভোর হয়েছে তখন। সাধারণত 7টার সময় পড়াতে যাওয়া আমার নিয়ম, কিন্তু সেদিন সকালে গ্রামের এক মাতব্বর হারু পোদ্দারের ডাকে 5:30টার দিকে উঠে পড়তে হলো। লোকটার মুখে চোখে দারুণ একটা ভয়। কি ব্যাপার জিজ্ঞেস করা সে বলল, নদীর ঘাটে এক মারাত্মক কাণ্ড ঘটেছে হে মাস্টার। নিশ্চয়ই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যার জন্য লোকটার এমন ভাব। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে নদীর দিকে গেলাম। সেখানে এক জায়গায় লোকজনের জটলা, তার মাঝে বিএসএফের কয়েকজন ব্যস্তভাবে কী সব যেন বলছে। কোনো রকম লোকজনের ভিড়ে ঢুকে পড়ে যা দেখলাম তা ভাবলে এখনও কেমন যেন গায়ে কাটা দেয়, তেমনি মনটা ভীষণভাবে মোচড় দিয়ে ওঠে। এতদূর বলে থামলেন ব্রজদাদু। লক্ষ্য করলাম কোনো এক অজ্ঞাত কারণে ব্রজদাদুর চোখ দুটো ছলছল করে উঠেছে, একই সঙ্গে কেমন একটা উদাস ভাব। বড়দাদু বলল, ব্রজদা কিছু ভাবছেন বুঝি? উত্তরে ব্রজদাদু চশমাটা খুলে চোখ মুছে নিয়ে বলল, হ্যাঁ, তা যা বলছিলাম। নদীর পাড়ে পৌঁছে দেখি সীমান্তরক্ষীদের নির্দেশে জনা কয়েক লোক মিলে নদীর ধার থেকে দুটো কাদামাখা দেহ তুলে আনছে ওপরে। পোশাকগুলো দেখেই চিনতে পারলাম এরা সেই মুক্তিযোদ্ধা দুই বন্ধু, ফিরোজ আর কাদের। আর আরও চাঞ্চল্যের বিষয় হলো এই যে ওদের দুজনেরই দেহে মুন্ডুর কোনো চিহ্ন নেই। মৃতদেহ দুটো দেখে যে কেউ ভিমরি খাবে এমনি তাদের অবস্থা। ব্রজদাদুর কথা শুনে সুভদ্রা দারুণ বিস্ময়ের একখানা শব্দ করে কি যেন জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু জটাইদার চশমার উপরে কুচকানো ভ্রুজোড়া দেখে মুখের কথাটা নিমেষে আবার গিলে নিল। ব্রজদাদু বলল, বিএসএফের আধিকারিকরা নিজেদের মধ্যে কিসব আলোচনা করে ভিড় ফাঁকা করার হুকুম দিলে, তারপর মৃতদেহগুলো ওরা তুলে নিয়ে গেলে। সবার মুখেই এক কথা, ওদের দুজনের মৃত্যু হয়েছে ইছামতির ওই কূলে। নিশ্চয়ই পাক সেনারা হত্যা করে জলে ভাসিয়ে দিয়েছে দুই বন্ধুকে। কি জানি, তাই হবে হয়তো। নদী সাঁতরে ওপারে গিয়ে মারা পড়ে আবার এদিকে ভেসে এসে থাকবে। সকাল সকাল এমন একটা ঘটনায় ভীষণভাবে মুষড়ে পড়লাম। ঠিক করলাম সেদিন আর পড়াতে যাব না। গতকাল যাদের নিজের হাতে সেবা করলাম, খাওয়ার দিলাম, তাদের এমন একটা নিষ্ঠুর পরিণতি মোটেই মেনে নেওয়া যাচ্ছিল না। বিষণ্ণ মনে বাড়ি ফিরতে দেখি মির্জা ফকির বসে আছে সেই দাওয়ার কোণে, হাতে সেই একতারার তারে টুংটাং শব্দ তুলেছে আর কি যেন বিড়বিড় করে চলেছে। জিজ্ঞেস করলাম, তুমি কখন এলে? সে বললে, কাল রাইতেই তো আইসি, দেখবি কেমনে, ঘুমায় পড়ছিলি তো? বলিহারি তোর ঘুম রে বাপ, বাড়ির পাশ দিয়া মস্ত একখান ঘোড়া খটখটাইয়া চইলা গেল, তাও যদি ঘুম ভাঙে। ফকিরের শেষ কথাটা শুনে মাথার ভিতর যেন কেউ একটা হাতুড়ি ঠুকে দিল।
সোনার ফুল এক প্রকার ধরে নিয়ে গত রাতের এই কথাটা মন থেকে তাড়িয়েই দিয়েছিলাম, কিন্তু এবার যে মোটেও অবিশ্বাস করার নয়। আগেই বলেছি মির্জা ফকির খ্যাপাটে বটে, কিন্তু বদ্ধ উন্মাদ নন। আমি তার মানে একাই শুনিনি সেই ঘোরধ্বনি। ওকে বললাম, তুমি দেখেছো সে ঘোড়া? দেখছি, পরিষ্কার দেখছি। ওই ঘোড়া আর সওয়ারি, ওই সওয়ারি তো তোর অতিথিগুলানের কাইল রাতে খতম করলো। কি কি বলছো কি তুমি? একবারে সত্য কইতেছি রে, রক্তগড়ের ভয় আবার ফিরে আইসে, নিস্তার নাই রে, নিস্তার নাই। আমি ফকিরের সামনে বসে পড়লাম। লোক চেপে গেল সেই অজ্ঞাত আততায়ী কথা জানার। ফকির যদি সেই খুনিকে চিনেই থাকে, তবে যেমন করেই হোক দুটো দুঃসাহসী যুবকের হত্যার শাস্তি দেওয়ার চেষ্টা অন্তত করে দেখতেই হবে। বললাম, কি জানো তুমি, খুলে বলো। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মির্জা ফকির যা শোনালো, তাতে দিনের বেলাতেও সারা শরীর শিহরণ খেলে গেল। এমন এক বিচিত্র বিস্তৃত ইতিহাস, যাকে স্মরণমাত্রই কেঁপে উঠবে বাচ্চা থেকে বুড়ো সকলের অন্তরাত্মা। সে যা বলল তাই হলো। ইংরেজরা তখন ভালো মতো জাঁকিয়ে বসেছে দেশের মাটিতে। তাদের অত্যাচারে এমনিতেই বাংলার দুর্দশার অন্ত নেই। তার উপর ইছামতির দুই কুলে নতুন ভয়ের রূপ ধরে হাজির হলো দস্যু গিরিজা শঙ্কর। অবিভক্ত বাংলার ত্রাস, গিরি ডাকাত। লোকে বলতো তার শরীরে নাকি বইত বর্গীদের রক্ত, তেমনি তার রক্ত জল করা দাপট। নদীর জলে প্রতিধ্বনিত হওয়া সমবেত ঘোড়ার খুরের আওয়াজে তটস্থ হয়ে পড়তো আশপাশের গ্রাম। যে যার ধনমান আগলে দুয়ারে খিল তুলে ঠকঠক করে কাঁপত। সবসময় ভয়, এই বুঝি গিরি ডাকাতের ক্ষুরধার তরোয়ালের কোপ এসে পড়ল ঘাড়ে। কত যে মানুষের রক্তে ভিজেছে তার শানিত অস্ত্রটা তার হিসেব নেই। রক্তগড়ের নামই তার সাক্ষী। আর জানে রক্তগড়ের মাঠ, লুঠে নিয়ে ক্ষান্ত হতো না সে। নিঃস্ব মানুষকে জমির দুয়ারে পাঠিয়ে ওই মাঠে কবর দিয়ে তবে তার শান্তি হতো। আজও কখনো মাঠে কোদাল চালিয়ে এদিক ওদিক থেকে উঠে আসে সেই সব হতভাগ্যদের নরকঙ্কাল। সেবার বাধ্য হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গিরি ডাকাতের নামে পরোয়ানা জারি করলো, কারণ তাদের লুঠে নেওয়ালো থাবাও দিয়েছে সে। জায়গায় জায়গায় সাহেবদের আদায় করা খাজনার অর্থ হাওয়া হয়ে যাচ্ছে। এবার তাকে সর্বশক্তি দিয়ে দমন না করলেই নয়। গোপন খবর পেয়ে রক্তগড়ের মাঠের সীমায় উপস্থিত হলো ফিরিঙ্গিদের বিশাল এক বাহিনী, সাথে তাদের বন্দুক, বারুদ, গোলা আর কামান। সন্ধ্যা নামতে গিরিজাশঙ্কর যখন নিজের ডাকাত দল নিয়ে মাঠের উপর এসে পৌঁছলো, তখন বুঝে উঠতে পারেনি কি ভয়ানক যুদ্ধে সে নামতে চলেছে। বিশাল মাঠের ফিরিঙ্গিদের চক্রগুচ্ছের মধ্যে প্রথম নিহত হলো গিরি ডাকাতের প্রিয় বাহনটা। অতর্কিত কামানের গোলার আঘাতেই মাথাটাই উড়ে গেল সেই সাদা ঘোড়াটার। রাগে দিশাহারা হয়ে এলো পাথারি তলোয়ার চালাতে চালাতে গিরি ডাকাতের একার হাতে মারা পড়ল কোম্পানির প্রায় জনা 30 সৈন্য। ভারী তলোয়ারের কোপে সে দেহগুলো সবকটাই নাকি 2 খণ্ড হয়ে গেছিল। শেষে সব সঙ্গী হারিয়ে একাকী জীবিত সে বন্দী হলো সাহেবদের হাতে, আহত, রক্তাক্ত। মুহূর্তেই তাকে হত্যা করলে মিটে যেতে পারত, কিন্তু তাতে কি আর বিলিতি সাহেবদের গরিমা বজায় থাকে? দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো ডাকাতটাকে। আজ যেখানে মাঠের শেষে আদি বটতলা, ঠিক সেইখানে পরদিন বিকেলে উঁচু এক মঞ্চে সর্বসমক্ষে ফাঁসির দড়ি পরানো হলো গিরিজা শঙ্করের গলায়। মৃত্যুর আগেও বিন্দু মাত্র ভয়ের বদলে তীব্র বিদ্বেষ তার চোখে। একসময় গ্রামবাসীদের সামনে যখন দস্যুর পায়ের নিচের পাটাতল সরে গেল, ভারী দেহটা তখন ভীষণ এক ঝটকা খেয়ে মুন্ডু থেকে গেল আলাদা হয়ে। এরপর সাহেবদের কড়া আদেশ সৎকার না করেই বটগাছের নিচে পুঁতে ফেলা হলো সেই মৃতদেহ। তৎকালীন রক্তগড় আর ইছামতির 2 কুল যেন হাঁপ ছেড়ে বাঁচল বহুদিন পর। কিন্তু ওই যে ভাবনার চেয়ে সত্য আরো বেশি ভয়াল। নতুন এক উৎপাত শুরু হলো কিছুদিনের মধ্যেই। গ্রামের পথে ঘাটে পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নায় নতুন করে রক্তের হোলি খেলে যায় কেউ। কে একজন যেন একবার দেখলে পরিষ্কার চাঁদের আলোয় মাঠের উপর দিয়ে দৌড়ে চলেছে এক অলৌকিক ঘোড়সওয়ার। আকাশপানে উঁচিয়ে রাখা তার ডান হাতের তলোয়ারের ডগায় আটকে রয়েছে কোনো একটা মানুষের কাটা মাথা। আরও বিভৎস ব্যাপার হলো যে সেই ঘোড়সওয়ারের নিজের ঘাড়ের ওপর মাথার কোনো অস্তিত্ব নেই। দৌড়তে দৌড়তে একসময় আচমকাই হাওয়ায় মিলিয়ে যায় সেই অপচ্ছায়া, আর তলোয়ারের আগার কাটা মুন্ডুটা তখন গড়িয়ে পড়ে যায় মাঠের ওপর। সকলেই বুঝলে মৃত্যুর পরও প্রতিশোধের নেশায় আবার ফিরে এসেছে গিরিজা শঙ্কর। এরকম আনকরা উপদ্রবে সন্ত্রস্ত প্রজারা তড়িঘড়ি হাজির হলো ইছামতির ওপারে ত্রিকালজ্ঞ এক গুণিনের কাছে। মন্ত্রবলে যে কোনো দুর্জয় অপশক্তিকে কাবু করার বিশেষ ক্ষমতাধারী সেই গুণিন গুণে গেঁথে জানালে, যে সন্ধ্যায় গিরি ডাকাতকে ফাঁসি দেওয়া হয় সে সময় আকাশে লেগেছিল আংশিক চন্দ্রগ্রহণ, আর তাতেই মৃত্যুদোষ পেয়ে করাল শক্তির অধিকারী হয়েছে সে। পূর্ণিমার লগ্নে মৃত্যু হওয়ায় প্রতি পূর্ণিমা রাতেই শক্তিমান হয়ে জেগে ওঠে। এভাবেই সে তার রক্ত তৃষ্ণা পূরণ করে চলবে। গুণিন বিধান দিলে এই রকম নৃশংস প্রেতাত্মার মুক্তির জন্য যেভাবেই হোক আগে ওর দেহকে যথাযথ সৎকার করা প্রয়োজন। তারপরেও কিছু বিশেষ তন্ত্র পদ্ধতির মাধ্যমে ওর হাত থেকে নিষ্কৃতি মিলবে। এবার বাদশাহ দিয়ে শেখানো
ফিরিঙ্গি প্রভুদের চোখের আড়ালে বটগাছের গোড়ায় মৃতদেহ তুলতে গেলে দেখা গেল সেখানে গিরিজাশঙ্করের ছিঁড়ে যাওয়া মাথাটাই নেই। শেয়াল কুকুরের সেটা কোনো সময় যেন মাটি খুঁড়ে তুলে নিয়ে গেছে। গুনিন বুঝিয়ে দিলে কেন সেই ভয়াল মৃত্যুদূত এতদিন ধরে নিরীহ মানুষদের মুণ্ডুচ্ছেদ করে চলেছে। একে তার মৃত্যু পূর্বের ক্ষোভ, তাই আবার পাকে চক্রে নিজে হারিয়ে যাওয়া মুন্ডু খুঁজে পাওয়ার অতৃপ্ত বাসনায় নিরীহ জীবন্ত মানুষদের মাথা কেটে বেড়াচ্ছে সে। কিন্তু এদিকে যে অসম্পূর্ণ মৃতদেহের সৎকারে আত্মার উদ্ধার সম্ভব নয়, তবুও উপায়ন্তর না দেখে আশাহত গুনিন সেইটাই করলে। গিরি ডাকাতের ধর চিতায় জ্বলল বটে, কিন্তু প্রেতকে মন্ত্র বলে বেঁধে দেওয়া হলো সেই বটগাছের গোড়ায়। এতদূর বলে মির্জা ফকির থামলে। এতক্ষণ একটা অদ্ভুত ঘোরের মধ্যে থেকে কেমন একটা অস্বস্তি বোধ হলো। শরীরটাকে বেশ ভার ঠেকল দিনের আলোতে। ওদিকে আমার সামনে লোকটার মধ্যে কোনো রকম গাম্ভীর্য মোটেই নেই। সেই একই রকম অর্থভোলা মুখ করে আমার দিকে চেয়েই রইল। একটা প্রশ্ন হঠাৎ মাথার মধ্যে ওদের হতে জিজ্ঞেস করতে যাব, ঠিক তার আগেই যেন মনের কথাটা পড়ে নিল মির্জা ফকির। ফস করে সে বলল, ভাবদাস কেমনি শয়তানটা ফিরাইল তাই তো? যা গিয়া সাঁকো পাই হইয়া দেখ আয়, মাঠের শেষে বটগাছ খান কাইল রাইতে ঝড়ে কাত হইয়া পইরে আছে। গোড়া খান উইয়ে ঢিপি হইয়া আসিল হেই কবে থিকা, ইয়ার ওপর আবার কাইল আসিল পূর্ণিমার যোগ। শোন বাপ, রাত বিরেতে একটু সাবধানে থাকস। গিরি ডাকাতে না কাটলো কোন দিন সাপের কামড়ে না মরিস তুই। রাইতেই দরজা পানে শাখা জম বাইতে আইছিল, জাত শাখা মুটি হ্যাঁ লম্বা শেখান। সেইটারে নিয়ে জঙ্গলের ভিতরে যাইতেই দেখি, আহারে কচি পোলা কান দুখান পরানের ডর ভয়ে দৌড়াইয়া নদী কিনারে যাইতেই কিভাবে ফালি কইরা দিল রে। চিৎকা দিলাম কিন্তু বাঁচাইতে পারলাম না। হতভম্ব হয়ে বেবাক বসে রইলাম। লোকটা যা বলল তা সত্যি হলে না পারা যাবে ফিরোজার কাদেরদের খুনিকে উপযুক্ত শাস্তি দিতে, আর না থাকবে এ গ্রামের শান্তি। আবার পুরোপুরি যে অবিশ্বাস করবো তারও উপায় নেই, কারণ আমি যে নিজেই সেই ঘোড়ার পায়ের শব্দ শুনেছি। ইতিমধ্যেই মির্জা ফকির আবার উঠে পড়ে বাইরের দিকে হাঁটা দিয়েছে। উঠোনে গিয়ে একবার থেমে আমার দিকে ফিরে বলল, পারলে হক্কলে বুঝা গিয়া, নইলে ভারী বিপদ। কথাটা বলেই সে একতারা টুংটুং শব্দে ধরল লালন গীতির সুর। অকুল পাড় দেখে মোদের লাগলো রে ভয়। তারপর কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেল কাঁচা রাস্তার বাঁকে। লোকটা সত্যিই ভারী অজব। রাত দিন থাকি বা কোথায়, আর কোথায় বা ঘুরে ঘুরে বেড়ায় কে জানে। বিপদ যে নিজের কপালেও আসতে পারে সেটা বোঝার অবকাশটুকুও কি নয় লোকটার। সেদিন সন্ধ্যায় কানু ঘোষের বৈঠকে কথার ছলে গিরি ডাকাতের কথাটা পারলাম, কিন্তু এই কথাটা যে মির্জা ফকিরের থেকে জানা কিংবা আমি নিজে সেই প্রেতের উপস্থিতি টের পেয়েছি সেসব আর বললাম না। নয়তো প্রসঙ্গক্রমে পেতাত্মার খুন করতে দেখার ঘটনা হঠাৎ করে প্রকাশ পেলে শান্তিপ্রিয় গ্রামবাসীদের মধ্যে আচমকা উদ্বেগের সৃষ্টি হবে। আগে তারা কি ভাবছে সেটা বোঝা দরকার। কানু ঘোষ, বলাই মণ্ডল আর সেলিম মিয়া গ্রামের এই তিন মান্যিগুণ্যী মানুষ গিরি ডাকাতের নাম শুনেই শিউরে উঠল। বাপ ঠাকুরদার মুখে শোনা এই কিংবদন্তিকে ওরা আজও অবধি বিজয় সমীহ করে। বটগাছ উপড়ে যাওয়ার ব্যাপারে উপস্থিত সকলেই যে বেশ বিচলিত তাও বুঝলাম। কথাবার্তা এটাও বুঝলাম, এই গোটা বিষয়টা নিয়েই ওদের মধ্যে টুকটাক আলোচনা হয়েছে আমার আড্ডায় আসার আগে। সন্ধ্যায় বাকি আলাপ আলোচনা সেদিন ওই বটগাছ আর ওই তথাকথিত পাকসেনার হাতে দুটো নৃশংস খুন নিয়েই কেটে গেল। তবে হারু পোদ্দার পরামর্শ দিল আদি বটতলায় একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা করা উচিত, নয়তো বলা যায় না কোন সময় কি অশুভ ঘটনা ঘটে যায়। মনে মনে ভাবলাম, অশুভ ঘটনা যে শুরু হয়ে গেছে তোমরা তার কিছুই জানো না। দিন দিন ওপার থেকে আসা শরণার্থীর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় অলক্ষণে ঘটনার কথা বলে ফেলে ভয় সৃষ্টি না করে তাড়াতাড়ি তার সমাধানে সচেষ্ট হওয়াটাই উচিত। বসিরহাটে হারু পোদ্দারের কোন এক আত্মীয় থাকে, তার কাছে এক বড় তান্ত্রিকের কথা একবার শুনেছিল সে। সিদ্ধান্ত হলো সেই তান্ত্রিককে আনা হবে সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা পেতে। দিন দুই পর বসিরহাট থেকে নিতান্তই এক ছোকরা বয়সী তান্ত্রিক এসে উপস্থিত রক্ত করে। হারু পোদ্দার বললে ইনি নাকি সেই বড় তান্ত্রিক নন, বরং তার কোনো এক শিষ্য। বড় তান্ত্রিকের বয়স হয়েছে, ভয়ানক অসুখে শয্যা নিয়েছেন তিনি, তবুও একান্ত অনুরোধে নিজের শিষ্যকে পাঠিয়েছেন। যাই হোক, মরা বটতলায় নানা বিধা উপচারে পুনরায় মন্ত্রবন্ধন করে তান্ত্রিক ফিরে গেলে সবার মনে আবার স্বস্তি ফিরে এলো। কিন্তু তখনই কি আর জানতাম আমাদের অদৃষ্টে কি লেখা আছে। সপ্তাহখানেক পর সকালে টিউশন পড়িয়ে ফিরছি, এমন সময় স্কুলের কাছে দেখা হলো বলাই মণ্ডলের সাথে। ভারী দুশ্চিন্তাগ্রস্ত মুখে হনন করে সাইকেল ছুটিয়ে কোথাও একটা চলেছে, সঙ্গে তার একটা বছর 17 কি 18 ছেলে। জিজ্ঞেস করে জানলাম সে চলেছে দূরগ্রামে তার দিদিকে দেখতে। অসুস্থ পৌরা বুঝি এই যায় কি সেই যায়, তাই ছোট ভাইকে একবার শেষ দেখা দেখবার স্বাদ হয়েছে। বলাই মণ্ডলের সঙ্গের কিশোরটাই তাই দিদিরই নাতি। ভোর ভোর এসেছে তাকে খবরটা দিতে। শুনে বেশ খারাপই লাগলো, কি মনে হতে ওদের সঙ্গ নেওয়ার প্রস্তাব দিলাম। এ কথায় যেন বেশ ভরসাই পেল বলাই মণ্ডল।
সম্মতি পেয়ে ঝটপট সাইকেলটা ঘুরিয়ে নিয়ে আবার পাড়ি দিলাম ফিরে আসা পথে। প্রায় 1 ঘন্টার পথ সাইকেল চালিয়ে গন্তব্যে পৌঁছে দেখলাম পরিস্থিতি যথারীতি বেশ থমথমে। বেলা বেড়েছে। ভাইকে দেখে অসুস্থ দিদির চোখের জল বাঁধ মানে না। ভাইয়েরও একই অবস্থা। কয়েক ঘন্টা দেখে নিয়ে দিদির আরোগ্য কামনা করে তাকে আশ্বস্ত করে আমরা বিদায় নিলাম। আমার পুঁথি পড়া বিদ্যেতে ও অল্প বিস্তর চিকিৎসার অভিজ্ঞতায় যা অনুমান করলাম তাতে বলাই মণ্ডলের দিদি আরও দিন 4 টিকে যাবেন অনায়াসেই। সেদিন বাঘে কি নিয়তি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কে জানে। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কিন্তু বাঘের ভয়ের চেয়েও সে যে কি এক অকল্পনীয় ভয় সেই সন্ধ্যায় অঘটনের বেশে আমাদের জন্য উৎপেতে বসেছিল তার কথা ভাবলে এখনো শরীর অবশ হয়ে আসে। রক্তগড়ের সেই ঝড়ে পড়ে যাওয়া আদি বটতলার কাছে পৌঁছতেই আমাদের বিকেল পেরিয়ে গেল। তার উপর এমনিতেই দিদির জন্য মন খারাপে বলাই মণ্ডলের প্যাডেলও যেন গতি নেই। বলা ভালো গরুর গাড়ির চেয়েও মন্দবেগ এগিয়ে যাচ্ছিল আমাদের সাইকেল। কখনো বা আমি ধীরে প্যাডেল করেও এগিয়ে গিয়ে আবার থেমে দাঁড়াচ্ছি বলাই মণ্ডলের জন্য। এভাবে সন্ধ্যা এক প্রকার ঝুপ করে কামড়ে বসলো দিগন্ত ছোঁয়া মাঠটার ওপর। মাটির ঢাল বেয়ে নেমে গিয়ে পড়ে থাকা বটগাছটিকে পিছনের ফেলে মাঠে নামার সময় গাছটার দিকে তাকালাম একবার। জানি যে ঐতিহাসিক ভয় এই গাছটাকে ঘিরে রয়েছে দীর্ঘকাল যাবৎ। তার কারণে তার একটা শুকনো পাতা অবধি কেউ ছুঁয়ে দেখেনি গত 1 মাসে। কাঠ কেটে নেওয়া তো অনেক দূরের কথা। জ্যোৎস্নার আলোতে গাছটাকে দেখে মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণের মরণ কামড়ের শব্দ মৃত্যুপ্রাপ্ত রাক্ষসী পুতানার দৈত্যাকার লাশ পড়ে আছে সামনে। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকলেও যেন গা ছমছম করে। তান্ত্রিকের মন্ত্রবন্ধনের পর ভয় পাওয়াটা যদিও ইহাতি অমূলক, তবুও যে ঘটনার সাক্ষী এ গাছ তা মন না চাইলেও ভয় যেন নিজের গরজে জোর করে এসে ভয় পাবেই। বলাই মণ্ডলকে উঁচু গলায় হেঁকে একবার তাড়া দিলাম। সত্যি কথা বলতে লোকটার মনের ঘোর না কাটলে আমার মনের ভিতর অজ্ঞাত একটা ভয় কেন জানি না একটু একটু করে জাঁকিয়ে বসতে লাগছিল। বোধহয় একেই ষষ্ঠ চেতনা বলে সবাই। যাই হোক, আমার হাতে যেন সম্বিত ফিরল মণ্ডল মশায়। অন্ধকার হয়েছে বুঝে আমার সঙ্গে প্যাডেলে চাপ বাড়ালো লোকটা। মুখে কোনো কথা নেই তার। পিছনে পড়ে রইল সেই অভিশপ্ত গাছ। গোটা মাঠটার মধ্যে দূরে সেই বুড়িডোবার খালি সীমা অবধি চাঁদ যেন বিছানা পেতেছে। দিব্যি পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু। তিথি নক্ষত্রের বিষয়ে খেয়াল থাকে না সবসময়, তবুও যা ধারণা করছিলাম তাই হলো। বলাই মণ্ডলীকে জিজ্ঞেস করায় সে জানালো আজ পূর্ণিমাই বটে। আর এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত অবগত হতেই পিঠের উপর দিয়ে যেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার, তেমনি বোধ হয় আমার সঙ্গীরও। গোল গোল কাঁচের চশমার আড়ালে থাকা লোকটার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে যেন ভীষণ বিস্ফারিত হয়ে উঠল। তবুও ভয়ের কোনো যথাযথ কারণ মোটেও আমাদের দুজনের কাছেই নেই। তাড়াতাড়ি সাইকেল ছোটা হয়ে মাস্টার বললে লোকটা। আমিও গতি বাড়াতেই পেলাম বাধা। প্রায় যেন মাটি ফুঁড়ে একটা বিটকেল শেয়াল আমাদের সাইকেলের চাকার আড়াআড়ি প্রচণ্ড গতিতে দৌড়ে আসতেই ব্রেক কষলাম আমি। বলাই মণ্ডল হয়তো 1 মুহূর্ত দেরি করেছিল, যে কারণে শেয়ালটা প্রায় ওর চাকার তলায় কেঁদড়ে কিছুটা সরে গিয়ে খ্যাঁক করে একটা শব্দ করলো, যেন আমাদের ব্যঙ্গ করে। তারপর আবার পাঁই পাঁই করে যেমনটা দৌড়ে যাচ্ছিল তেমন করেই দৌড়ে খানিক দূরে গিয়ে থামল। খয়েরি শরীর কালো মনে হলেও চোখ দুটো ওর জ্বলছে। সেই জ্বলন্ত চোখে বার কতেক আকাশের দিকে নাক তুলে গন্ধ নিল কিছু। তারপরই পিলে চমকানো গগন বিদারী একটা ডাক ছাড়লো, হাউ। মনে হলো নিজের কোনো এক প্রভুর উদ্দেশ্যে বলে গেল, তোমার প্রতীক্ষিতরা উপস্থিত, এবার প্রকট হও। বলাই মণ্ডল ভেবাচাকা খেয়ে সাইকেল কাত করে মাঠের মধ্যেই বসে পড়েছিল। চশমাটা তার খুলে পড়েছে। সেইটি খুঁজে দিয়ে আবার সাইকেল এগোতে গিয়ে দেখি পশুটা ততক্ষণে হাওয়া হয়ে গিয়েছে। কিন্তু বলাই মণ্ডলের সাইকেল নিয়ে হলো আরেক বিপদ। সাইকেলের চেন খুলে ঝুলে আছে। বয়স্ক লোকটা তা তাড়াতাড়ি ঠিক করতে পারবে না জেনেই ওকে দাঁড় করিয়ে রেখে ঝুঁকে পড়লাম সাইকেলের ওপর। কিন্তু কিছুতেই কিছু হয় না। যতবারই চেন তুলে প্যাডেল ঘুরিয়ে ঠিক করছি, পরক্ষণেই দেখি ফসকে গিয়ে আবার ঝুলে যাচ্ছে। এরকম বার কয়েক চেষ্টা করার পর বাধ্য হয়ে সাইকেল হাঁটিয়ে নিয়ে যাওয়াই ঠিক মনে করলাম। দুজনে যতটা দ্রুত সম্ভব চলতে শুরু করলাম। হাবু মণ্ডলের কাঠের পোল বেশ অনেকটাই দূরে এখনো। ও জায়গাটায় পৌঁছতে পারলে যেন নিষ্কৃতি মিলবে উভয়েরই অজানা সেই ভয়ের হাত থেকে। হাঁপ ছেড়ে উড়ব পিছনে সর্বক্ষণ অনুভূত হতে থাকা অদেখা অজ্ঞাত শিহরণটার থেকে। সেই মুহূর্তেই চোখের পলকে ঘটে গেল এমন এক ঘটনা যা কোনোদিন দুঃস্বপ্নেও দেখিনি। বলাই মণ্ডল হেঁটে চলেছিল ঠিক আমার বাঁ পাশ বরাবর। চলতে চলতে আচমকা সে থমকে দাঁড়ালো। কানে এসেছে একটা শব্দ, প্রথমে ওর, তারপর আমার। সেই পূর্ব অভিজ্ঞতায় চিনতে এবারেও ভুল হলো না। অজানা এক কৌতূহলে অজান্তেই ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম অভূতপূর্ব অলৌকিক এক দৃশ্য। রক্তকরের কিংবদন্তি সেই অশ্বারোহী ফুটফুটে চাঁদের তলায় ধেয়ে আসছে আমাদেরই দিকে। কিন্তু বটতলায় মন্ত্রবন্ধনের পরেও কেন এই প্রেতের পুনরাগমন তা সেই মুহূর্তে একেবারেই বুঝলাম না। ধপধপে সাদা ধুতির ওপর সেরকমই শুভ্র চাদরের মতো একটা উত্তরীয় আবরণ জড়ানো গিরি ডাকাতের অশরীরী মূর্তির গায়ে। ঠিক একই রকম সাদা ফুটফুটে তার প্রিয় বাহনটা।
সেদিনকার বৃষ্টি ভেজা রাতের ঘুরে ছপ ছপ শব্দ আজ বদলে গেছে শক্ত মাঠের বুকে খটখটানিতে। এও বুঝলাম সেদিন ফকির আমাকে পুরো কথা বলেনি। সে বলেনি যে প্রভুর মতো তার অনুগত অশরীর জীবটারও ঘাড়ের শ্বেত শুভ্র ঝালরের মতো কেশগুচ্ছের পর লম্বা মাথাটা নেই। খেয়াল হলো এই ঘোড়াটাও যে বিলেতি কামানের ঘায়ে নিস্কন্ধ হয়ে গেছিল। এবার চাঁদের আলোয় দূর থেকে ঝলসে উঠল গিরি ডাকাতের ক্ষমাহীন তলোয়ার। আকাশের দিকে মুখ করে থাকা ধাতব পাতটা কঠিন কবজির মোচড়ে অদ্ভুত কায়দায় ঘুরিয়ে নিয়ে আমাদের দিকে তাক করার পরই যেন চেতনা ফিরল। বলাইমণ্ডল প্রাণ ভয়ে কাঁপা কণ্ঠে প্রায় চেঁচিয়ে উঠল, মাস্টার পালাও! সাইকেল পড়ে রইল মাঠে। বয়স্ক বলাইমণ্ডলের হাত আমার কবজি চেপে ধরতেই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলুম হাবু মণ্ডলের পোলের দিকে। কোনো মতে ওটা পেরিয়ে গেলেই গ্রামের মধ্যে ঢুকে পড়ব, তারপরেও যদি বাঁচা যায়। কিন্তু ভাগ্য কি আর সবসময় সহায় হয়? কয়েক গজ যেতে না যেতেই খচাঙ্ক একটা শব্দ, আর একেবারে আমাদের গা ঘেঁষেই একটা ঠান্ডা হাওয়ার ঝপটা উড়িয়ে অনেকটা দূরে এগিয়ে গেল গিরি ডাকাতের ঘোড়া। বলাইমণ্ডলের হাত যেন হঠাৎ আরও খামচে বসেছে আমার হাতে, অথচ পা দুটোর গতি যেন ভীষণ ক্লান্তিতে শ্লথ হয়ে পড়ল। ব্যাপারটা বুঝতে সেই ভয়াবহ মুহূর্তে সময় লাগলো কয়েকটা সেকেন্ড। অনুভব করলাম বৃষ্টির ফোঁটার মতো কি যেন এসে পড়ছে আমার জামায়, হাতে, মুখে। সেগুলো আসলে বলাইমণ্ডলের সদ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণ্ঠনালী থেকে ছিটকে আসা রক্তের ফোয়ারা। তারপরে আমাকে নিয়েই মাঠের ওপর আছাড় খেয়ে পড়ল সে লোকটা। চোখে পড়ল কিছু দূরে গড়িয়ে যাওয়া বলাইমণ্ডলের মাথাটার দিকে। অদ্ভুতভাবে চশমাটা কিন্তু তখনও সেঁটে রয়েছে কাটায় যাওয়া মাথাটার চোখে। চাঁদের প্রতিফলন হচ্ছে তার কাঁচ দুটোয়। ওদিকে ঘোড়ার শব্দ আবার এগিয়ে আসছে, অথচ ভীষণ যন্ত্রণা উত্তেজনায় চেপে ধরা বলাইমণ্ডলের হাতটাও ছাড়ানো যাচ্ছে না যে সহজে। বেশ চেষ্টার পর কোনো মতে সেটা ছাড়ালাম। তবে ততক্ষণে গিরি ডাকাত এগিয়ে এসে তলোয়ারের এক খোঁচায় কাটা মুন্ডুটা মাটি থেকে তুলে নিয়ে ছুটে গেল আমার পিছন দিকে। আর কিছু দেখার অবকাশ নেই। তবুও উঠে দৌড়তে দৌড়তে অনেকটা দূরে গিয়ে একবার পিছন পানে তাকিয়ে দেখলাম দস্যুর প্রেত তখনও নিস্তার দেয়নি বলাইমণ্ডলের দেহকে। বোধহয় এবারেও নিজের মাথা খুঁজে না পাওয়ার মরিয়া আক্রোশে ঘোড়ার পা দিয়ে আঘাত করতে করতে বুঝে থেঁতলে দিল দেহটাকে। তারপর আবার দৌড় শুরু করলো। লক্ষ্য এবার আমি। বুকে একটা ব্যথা শুরু হয়েছে, তবুও থামলাম না। পালাতেই হবে যেমন করেই হোক। মাঠ শেষ। এবার বুড়ি ডোবার খালের ওপর হাবু মণ্ডলের পোল, আর একটু গেলেই গ্রাম। তারপর যে কোনো কারো ঘরে ঢুকে পড়লেই হয়তো বেঁচে যাব। কিন্তু এই ঘোর বিপদের মধ্যেও চমকে উঠলাম মির্জা ফকিরকে দেখে। পোলের ওপর দিয়ে আপন মনে মৃদু একতারার সুরে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছে খ্যাপা লোকটা। ধেয়ে আসা বিপদের থেকে সে সম্পূর্ণভাবে অজ্ঞ। ফকিরের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে হাঁপাতে দেখে কিছু একটা বলতে যাচ্ছিল সে। আমি থামিয়ে দিয়ে শুধু বললাম, পালাও, গিরি ডাকাত! লোকটা কি বুঝলো কি না বুঝলো কি জানে। আমার পিছন পিছন গ্রামের ভিতর অবধি দৌড়ে সে আবার দৌড়ে গেল সেই পোলের দিকে। সঙ্গে বজ্রকণ্ঠে একটা হুঙ্কার কানে এলো সেদিক থেকে, থাম শয়তান! শরীর শিথিল হয়ে কাঁচা রাস্তার ওপর আছড়ে পড়লাম ঠিক তারপরেই। তবে জ্ঞান হারাবার আগে কাকে যেন দেখেছিলাম টর্চ হাতে এগিয়ে আসছে গ্রামের দিক থেকে। গোটা দুদিন নাকি বেহুশ হয়ে পড়েছিলাম বসিরহাটের সদর হাসপাতালে। গ্রামের লোকজন কিভাবে কোন সাহসে ভর করে সেই রাতে যে আমাকে এত দূরে হাসপাতালে নিয়ে গেছিল তার কিছুই জানা হয়নি আর। তবে এই ঘটনার পর তারা মোটেই আমাকে রক্তগড়ে থাকতে দিতে রাজি হলো না। যতই হোক তাদের অতিথি আমি। চরম ক্ষতি হতে হতে ফিরে পাওয়া এই অতিথিকে দ্বিতীয়বার কোনো দুর্ভোগে না পড়তে দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী হয়ে কলকাতায় ফেরার অনুরোধ জানালো মোড়ল কানু ঘোষ। অগত্যা আবার ফিরতেই হলো। কিন্তু গিরি ডাকাত মন্ত্রবন্ধনের পরেও ফিরে এলো কীভাবে দাদু? জিজ্ঞেস করলো পিকু। ব্রজ দাদু বলল, ছোকরাতান্ত্রিক ঠিকঠাক কাজ করে যায়নি যে। তন্ত্রশক্তিকে অত সহজে যে সে কাজে লাগাতে পারে, এরকম দায়িত্বহীন কাজের জন্য তান্ত্রিক গুরু তার সেই ছোকরা শিষ্যকে নাকি একেবারে দূর দূর করে বিদায় করে দিয়ে নিজেই কষ্ট করে সে আবার মন্ত্রবন্ধন করে গিয়েছিল। এসবই কানু ঘোষের চিঠিতে আমি জেনেছিলাম। তারপর থেকে আর কোনো রকম উৎপাত হয়নি সেখানে। আর মির্জা ফকির, তার কি হলো? বলল মিঠু। এই প্রশ্নে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল ব্রজদাদুর মুখে। একটুক্ষণ চুপ করে থেকে বলল, যে লোকটা বহুকাল আগেই মারা গেছে তার আর নতুন করে কি বিপদ হতে পারে? তার মানে? বললাম আমি। মানে হলো মির্জা ফকির মারা গেছেন আমার সাথে দেখা হওয়ার অন্তত 100টি বছর আগে। বাউল সম্রাট লালন সাঁইয়ের প্রিয় শিষ্য ছিলেন উনি। ইছামতির এপারে এসে নিজের একখানা আশ্রমও বানিয়েছিলেন রক্তগড়ে, ঠিক আমার বন্ধুর বাড়ির জায়গায়। কিন্তু গিরি ডাকাতের তাণ্ডবে ফকির সাহেবের সেই শান্তির সাধনক্ষেত্র তছনছ হয়ে যায়। তার সঙ্গীদের নির্মমভাবে হত্যা করে দস্যুটা। এই শোকেই বোধহয় একটু খ্যাপাটে হয়ে যান তিনি। তবে কি জানো, ফকির সাহেবের খবরেই ব্রিটিশদের হাতে ধরা পড়েছিল গিরি ডাকাত। শান্তি সম্প্রীতির সে দুধ সেদিন হাবু মণ্ডলের পোলের ওপর না থাকলে আজ হয়তো তোমাদের এই গল্প আমি শোনাতে পারতাম না। সবাই ওকে নাকি দেখতে পায় না।
যেমনটা দেখতে পায়নি সেই দুই মুক্তিযোদ্ধা যুবক, যেমনটা দেখতে পায়নি কানু ঘোষ, সেলিম মিয়া, হারু পোদ্দাররা। বড় আক্ষেপ করে সেদিন হাসপাতালে বসে কানু ঘোষ বলেছিল, আমার আগে একমাত্র ওর বাবাই নাকি দেখতে পেত মির্জা ফখরুলের আত্মাকে। উন্নাতা বলেই কারো ক্ষতি উনি তেমন করেন না, তেমনি হয়তো যারা উনি দেখার সৌভাগ্য পায় তাদের উনি সব বিপদ থেকে রক্ষা করেন। রক্তগড়ের স্বাস্থ্যকেন্দ্রের পিছনে যে পবিত্র মাজার আছে সেটা মির্জা ফখরুলের শতাব্দী প্রাচীন সমাধি। কথাটা কোনোভাবে অজানা থেকে গেছিল আমার। গল্প শেষ করতেই একে একে সকলের মুখের দিকে তাকালাম। দাদুদের মতো আমরাও প্রত্যেকেই নির্বাক। শুধু কুঁচকানো ভ্রু নিয়ে জটাই দাদা মুখ খুলল একবার। জটায়ু লালমোহন গাঙ্গুলির মতো সে বলে উঠল, হরেন্দ্রাজ ব্যাপার তো অনেকটা যেন স্লিপি হলোর মতো ঘটনার মতো।